সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কলকাতা ময়দানে বার পুজো দিয়ে আমাদের এবছর শুরু হবে। সেই বার পুজোতে স্পেশালি ইস্ট বেঙ্গল ক্লাব চাইবে যে এই নতুন বছরে আমার টিমে যাতে আর নতুন করে কোন রকম চোট আঘাত সমস্যা যেন না আসে। নাওরেম মাহেশ সিং অলরেডি এই সিজন থেকে বেরিয়ে গেছে, সেটা আমি কালকে কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। লাস্ট ম্যাচে তারা একটা নি ইনজুরি হয়েছিল, হাঁটুটা এমনভাবে টুইস্ট হয়েছিল যে এই সিজনের জন্য নাওরেম মাহেশ বাইরে চলে গেছে। ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ বেঙ্গালুরু এফসির এগেনস্টে, যেটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে। সো এই ভিডিওতে সেই ম্যাচটাকে নিয়ে তো কথা বলবো যে অস্কার বুজন প্ল্যানিংটা কিভাবে সাজাবেন, অস্কার বুজনের যে ভুলগুলো লাস্ট ম্যাচ অব্দি দেখা গেছে অ্যাকচুয়ালি টিমের কম্বিনেশনের মধ্যে, সেইগুলোকে ইমপ্রুভমেন্ট করে কিভাবে এই ম্যাচে নতুন করে ইস্ট বেঙ্গলকে সাজিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। এবছর ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে যে কটা নেগেটিভ পয়েন্ট ছিল তার মধ্যে চোট সমস্যা কিন্তু অন্যতম। কেভিন সিবিলে থেকে শুরু করে সাউল ক্রেসপো থেকে শুরু করে নাওরেম মাহেশ, কেউ কিন্তু এই চোটের হাত থেকে রেহাই পায়নি। নাওরেম মাহেশ কিন্তু অলরেডি চোটের কবলে ছিল, চোট থেকে রিকভারি করে 2-3টে ম্যাচ খেলার পর আবার নাওরেম মাহেশ চোটের কবলে কিন্তু পড়ে গেছে। সো এই চোটের কারণে ইস্ট বেঙ্গলের পারফরমেন্সে যে একটু আপ ডাউন দেখা গেছিল সেটাও কিন্তু ভুললে চলবে না। ইস্ট বেঙ্গলের এই চোটের কারণে অনেক প্লেয়ার ম্যাচে অ্যাভেলেবেল না থাকায় ম্যাচের স্কোর বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম হয়েছে। সো নাওরেম মাহেশ বেরিয়ে যাবে কি অন্যরকম করে কোনো ইম্প্যাক্ট ফেলবে ইস্ট বেঙ্গলে? আমি কোথাও মনে করি যে না। তার কারণ এই সিজনে বা এই আইএসএল এ যে কটা ম্যাচ ইস্ট বেঙ্গল খেলেছে, 7টার মতো ম্যাচ ইস্ট বেঙ্গল খেলেছে, সেই 7টা ম্যাচের মধ্যে ইস্ট বেঙ্গলের যা পয়েন্ট আর্নিং হয়েছে তার মধ্যে নাওরেম মাহেশের পা থেকে আসা কোন রকম কন্ট্রিবিউশন কিন্তু নেই। কারণ ঠিক মতন খেলতেই পারেনি নাওরেম মাহেশ এই সিজনে। সো নাওরেম মাহেশ বেরিয়ে যাওয়ায় ইস্ট বেঙ্গলের আলাদা করে কিন্তু কোন রকম ক্ষতি হলো না, কারণ নাওরেম মাহেশকে ছাড়াই কিন্তু অস্কার বুজন তার টিম 11 সাজিয়েছে। যেইটুকুই হয়েছে নাওরেম মাহেশকে ছাড়াই কিন্তু হয়েছে। হ্যাঁ, আমরা একটা জিনিস কি দেখতে পারি, নন্দা শেখারকে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কিন্তু দেখতে পাবো। ইস্ট বেঙ্গলের নেক্সট যে 6টা ম্যাচ রয়েছে, আর 6টা মাত্র ম্যাচ বাকি রয়েছে ইস্ট বেঙ্গলের, সে কটা ম্যাচ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য। সেখানে একটা সিঙ্গেল ম্যাচেও যদি ইস্ট বেঙ্গল এদিক ওদিক কিছু করে ফেলে তাহলে মোটামুটি চ্যাম্পিয়নশিপ থেকে এবার বেরিয়ে যাবে। সেরকমই অন্যতম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু 16 তারিখে এগেইনস্ট বেঙ্গালুরুর এগেইনস্টে আছে। প্লেইং 11 নিয়ে তো কাটা ছেড়া অস্কার বুজন প্রায় প্রত্যেকটা ম্যাচেই করছে। বিভিন্ন রকম কিন্তু প্লেইং 11 আমরা একটা ম্যাচে দেখতে পাচ্ছি। আগের ম্যাচে যেরকম দেখেছিলাম 5-4-1 এরকম একটা ফরমেশনে ইস্ট বেঙ্গল কোচ গেছিলেন। তো এই ম্যাচে কি করবে? এই ম্যাচেও কিন্তু মোস্ট প্রবাবলি সেরকমই কিছু করার চেষ্টা করবে। এবার 5-4-1 যাবে কিনা উই জাস্ট ডোন্ট নো। আর কোথাও স্ট্রাইকার পজিশনে কিন্তু এডমুন্ড রাল্লেন্ডিগাই থাকবে, তার কারণ ইউসুফ এসেসারি টিমের মধ্যে ঢুকবে না। কারণ অস্কার বুজন মিডফিল্ড থেকে কোন রকম স্যাক্রিফাইস কিন্তু সে করবে না। আর কেভিন সিভিলও ফেরত চলে এসছে, 4টে বিদেশির বাইরে তো সে আর খেলাতে পারবে না। সো অটোমেটিক্যালি ইউসুফ এসেসারি কিন্তু বাইরেই থাকবে। সেই ক্ষেত্রে এডমুন্ড রাল্লেন্ডিকাই স্ট্রাইকার পজিশনে স্টার্ট করবে। ডান দিক থেকে আগের ম্যাচে যেরকম দেখেছিলাম মিগুয়েল ফিগুয়েরা, বাদিক থেকে বিপিন সিং, মাঝখানে বসিম রশিদ আর সাউল ক্রেসপো। ডিফেন্স লাইনটা পিভি বিষ্ণু, আনোয়ার আলী, জিকসন সিং, কেভিন সিবিলে আর মোহাম্মদ রাকিব। এই কিন্তু হতে চলেছে মোটামুটি প্লেইং 11। এবার এই ম্যাচে অস্কার বুজনের কি কি ইমপ্রুভমেন্ট করার দরকার সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তার কারণ প্রত্যেকটা ম্যাচেই কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষার হাতে অস্কার বুজন কিন্তু পড়েছে। কিছুটা সাকসেস হয়েছে, আবার কিছুটা কিন্তু সে ফেইলও করেছে। তার একটাই কারণ, ডিফেন্সে প্রচন্ড পরিমাণে একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে বারবার অপোনেন্টের প্লেয়ার কিন্তু ঢুকে যাচ্ছে। সুযোগ নিতে পারছে কি না নিতে পারছে সেটা অন্য বিষয়। কিছু কিছু টিম সুযোগ নিতে পেরেছে, কিছু কিছু টিম সুযোগ নিতে পারেনি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা বেঙ্গালুরু এফসি, যার ডান দিক থেকে রায়ান উইলিয়ামস অপারেট করবে। স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী দ্য লেজেন্ডের মতন প্লেয়ার কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে এই টিমের কাছ থেকে সেই সব মার্জিনাল এরার কিন্তু এক্সপেকটেশন একদম রাখা যায় না। ইস্ট বেঙ্গল ডিফেন্স যদি কোনো রকমের ভুল করে বেঙ্গালুরু পুরো চেপে বসবে। বেঙ্গালুরুর অ্যাটাকাররাও কিন্তু প্রচন্ড পরিমাণে ডিফেন্সে পেনিট্রেট করে। আর এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেঙ্গালুরু কিন্তু লাস্ট ম্যাচ
কেরালা ব্লাস্টার্সের কাছে কিন্তু হেরে এসছে। তাই তারা কিন্তু ডেসপারেটলি চাইবে যে এই ম্যাচটা জিতে তারা তাদের কাঙ্ক্ষিত যে জয়ের পথটা ছিল সেখানে সে ফিরে যেতে। কারণ বেঙ্গালুরু এখনো পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে রয়েছে, তারা যদি কন্টিনিউয়াসলি জিততে থাকে অলরেডি তাদের একটা চান্সেস কিন্তু রয়েছে। সো তারাও কিন্তু ডেসপারেট ওয়েতে কিন্তু যাবে এই ম্যাচটা জেতার জন্য এগেনস্ট ইস্ট বেঙ্গল। তারাও জানে ম্যাচটা কিন্তু অতটা ইজি হবে না, কিন্তু তাদের কাছে যে প্লেয়ার্স রয়েছে, তাদের কাছে যে বেঞ্চ স্ট্রেংথ রয়েছে, তাদের কাছে যে পোটেনশিয়ালটা রয়েছে, সেটা দিয়ে তারা কিন্তু এই ম্যাচে বাজিমাত করে চলে যেতে পারে। এটা কিন্তু তারা খুব ভালো মতন জানে। সো ইস্ট বেঙ্গলের কিন্তু এই জায়গাটা সব থেকে বড় পরীক্ষা হবে ডিফেন্সে। যে প্রচন্ড পরিমাণে গ্যাপ যে ক্রিয়েট হয়ে যাচ্ছে, হাইলাইন ডিফেন্স খেলানোর দরুন যে গ্যাপটা ডিফেন্সে ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রাইকাররা বল পেয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু করা চলবে না, আরো কিন্তু ওয়েল অর্গানাইজড ডিফেন্স কিন্তু সাজাতে হবে অস্কার বুজনকে। আর এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আলাদা করে বলার কোনো জায়গা রাখে না। ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতলে অবশ্যই আবার কিন্তু 2 নম্বর স্থানে চলে যাবে। আর ফার্স্ট পজিশনে যে রয়েছে মুম্বাই সিটি এফসি, তার সাথে কিন্তু পয়েন্ট ডিফারেন্স রয়ে যাবে 1। আর যদি ইস্ট বেঙ্গল ম্যাচটাকে হেরে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। বিশেষ করে তখন কিন্তু চ্যাম্পিয়নশিপটা ইস্ট বেঙ্গলের হাতে থাকবে না, তখন কিন্তু অপোনেন্ট টিমের দিকে তাকিয়ে থাকতে হবে যে এই টিমটা কি করছে, এই টিমটা কত পয়েন্ট লুজ করলো। এই জিনিসটা কিন্তু করা চলবে না। যতক্ষণ পর্যন্ত ইস্ট বেঙ্গলের হাতে তার চ্যাম্পিয়নশিপ রয়েছে, তাদের কিন্তু উচিত সেই জিনিসটাকে ইউটিলাইজ করা। আর চ্যাম্পিয়নশিপ যদি তুমি নিজের হাতে নাই রাখতে পারো, ফ্র্যাঙ্কলি স্পিকিং তুমি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নও। সো দেখা যাক ম্যাচে কি হয়। ম্যাচের পর তো আমি পোস্ট ম্যাচ স্টকের ভিডিও তো আমি নিয়ে আসবোই। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসটা দিতে কিন্তু ভুলো না। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দাও। চ্যানেলের প্রথমবার এসে দেখলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।